এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। আলাইকুম। প্রথমেই বিশ্ব সংবাদের শিরোনাম। লেবাননের জন্য ইরানের সর্বোচ্চ নেতার বার্তা নিয়ে বৈরুতে ইরানের সংসদ স্পিকার লারিজানি যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবে ইরান। আমেরিকা নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে বলে ইরানি জেনারেলের মন্তব্য। হামলার শিকার মার্কিন রণতরী পালিয়ে বেড়াচ্ছে বলে হুথি নেতার দাবি। বাংলাদেশের ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে প্রত্যয় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং ভারতের মণিপুর রাজ্যে 6 মৃতদেহ উদ্ধারের পর ব্যাপক বিক্ষোভ। রাজ্যের 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করল বিক্ষোভকারীরা। এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির একটি বার্তা লেবাননের স্পিকার নাবি বেরিকে পৌঁছে দিয়েছেন ইরানের সাবেক স্পিকার ডক্টর আলী লারিজানি। তিনি বর্তমানে সর্বোচ্চ নেতার শীর্ষ পর্যায়ের একজন উপদেষ্টা। লেবাননের স্পিকারকে সর্বোচ্চ নেতার বার্তা পৌঁছে দেওয়ার পর লারিজানি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশ থেকে যে সমস্ত মানুষ চলে যেতে বাধ্য হয়েছেন তারা যাতে আবার নিজেদের ঘর বাড়িতে ফিরে যেতে পারে সে ব্যবস্থা করা উচিত। ডক্টর লারিজানি সাংবাদিকদের আরও জানান, তার এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল লেবাননের সরকার ও জনগণকে সমর্থন দেয়া। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হোক আমরা তা চাই না, বরং সমস্যার সমাধান চাই। আমরা লেবাননের সেই সমস্ত মানুষকে সমর্থন করি যারা ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাঙ্গপাঙ্গদের বিব্রত করেছে। এদিকে ইরান যে কোনো পরিস্থিতিতে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা ও সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। লেবানন সফররত লারিজানি শুক্রবার রাজধানী বৈরুতে দেশটির পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যয় জানান। সংবাদ সম্মেলনে ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে লারিজানি বলেন, আমার মনে হয় আপনি সাধারণ মানুষের ঠাট্টাকে বাস্তবতা হিসেবে ধরে নিয়েছেন। এসব উদ্ভট কথা কে বলে? এরপর তিনি বলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাব। ঠিক এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই তিনি বৈরুত সফরে গেছেন বলে জানান লারিজানি। তিনি বলেন, লেবাননের জনগণ এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানানোকে ইরান নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে। যত দ্রুত সম্ভব লেবানন পরিস্থিতির উন্নতি হবে বলে ইরানের এই কর্মকর্তা আশা প্রকাশ করেন। ইরান বলেছে, আমেরিকার হারানো গৌরব আবার ফিরিয়ে আনার যে ঘোষণা দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাতে বোঝা যায় দেশটি কতটা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে মার্কিন আধিপত্যের মোকাবেলায় একটি মুসলিম সেনাবাহিনী গঠন করারও প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার ও নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোহসেন রেজাই ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই প্রস্তাব দেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আবার মহান করুন বলে যে স্লোগান দিচ্ছেন তাতে বোঝা যায় দেশটি কতটা অপদস্থ ও দুর্বল হয়ে পড়েছে। রেজাই বলেন, ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে পশ্চিম এশিয়ায় যে নজিরবিহীন অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতি আমেরিকা অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। ইরান গোটা অঞ্চলে একটি বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করতে চায় জানিয়ে তিনি বলেন, এর অর্থ এই নয় যে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা পশ্চিম এশিয়ায় যা খুশি তাই করবে কিন্তু কোনো জবাব পাবে না।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সৈয়দ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহে ইয়েমেনের সেনারা 29টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে। পাশাপাশি ইসরায়েল বিরোধী অভিযানে বহু ড্রোন ব্যবহার করা হয়েছে। আব্দুল মালিক আল হুথি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের জাফা, আশকেলন, উম্মুল রাশাস বা এইলাত এবং নেগেব মরুভূমির একটি বিমান ঘাঁটি আমাদের সামরিক অভিযানের মুখে পড়েছে। মালিক আল হুথি বলেন, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগর থেকে ওই রণতরী সরিয়ে নেয়ার পর এ পর্যন্ত এ ধরনের জাহাজ লোহিত সাগরে প্রবেশ করেনি। ইয়েমেনের হামলার ভয়ে মার্কিন রণতরী লোহিত সাগর এলাকা এড়িয়ে চলছে। তারা আরব সাগর, ভারত মহাসাগর এবং আফ্রিকার কোনো কোনো উপকূলে অনেকটা ছদ্মবেশ ধারণ করে চলাচল করছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল। বর্তমান সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব। আজ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এই সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই। সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল, তাই এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব। তাদের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে। জনগণ ভাবছে সরকার নিজেদের ভালো সিদ্ধান্তগুলো চাপিয়ে দিতে চাইছে। তিনি বলেন, দেশ প্রকৃত অবস্থায় ফিরে এসেছে, কারণ পতিত স্বৈরাচার পালিয়েছে। ফ্যাসিবাদ সরকারের 16 বছরের জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয়। কোনো ভুল পদক্ষেপে সমালোচনা হবেই, সরকারের অদক্ষতা হিসেবে তা বিবেচিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার প্রধান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ ঢাকায় বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, গত 8 বছরে আমাদের বড় প্রতিবেশীদের কাছ থেকে আমরা যতটা সমর্থন আশা করেছিলাম তা আসেনি। ভূ রাজনৈতিক জটিলতার ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশ্ন আসে, চীন কেন বাংলাদেশের পক্ষে সমস্যা সমাধানে এগিয়ে আসছে না? কারণ বঙ্গোপসাগরের জন্য মিয়ানমার তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতও মনে করে কালাদান প্রকল্প গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। কালাদান সড়ক প্রকল্প পূর্ব ভারতের কলকাতাকে সমুদ্রপথে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে সমুদ্র বন্দরের সঙ্গে সংযুক্ত করেছে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভূরাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের মণিপুর রাজ্যে 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। জিরিবামের ত্রাণ শিবির থেকে অপহরণ করা 3 মহিলা ও 3 শিশুর নিথর দেহ পাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠী। আজ দুপুরে রাজ্যের 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। উত্তেজিত জনতার একটি অংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জনের লামফেলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন এক সিনিয়র কর্মকর্তা। অপরদিকে ইম্ফলের পশ্চিম বিভাগের ছাগলবান্ধে বিজেপির বিধায়ক আর কে ইমোর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আর কে ইমো মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর মেয়ের জামাই। এছাড়া বিক্ষোভকারীরা স্বতন্ত্র বিধায়ক সাপাম নিশিকান্ত সিং এর মালিকানাধীন একটি পত্রিকায় ভাঙচুর চালান।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণ সাহায্য পৌঁছানোর সুযোগ দিতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক নাগরিকরা যেখানেই থাকুক না কেন তাদের সহায়তা পাওয়ার সুযোগ দেওয়া উচিত। স্টিফেন ডুজারিক বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ উত্তর গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী পৌঁছানোর অনুরোধ অস্বীকার করে চলেছে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলে যে ইসরায়েল কর্তৃপক্ষ উত্তর গাজার কামাল আদ-দাওয়ান এবং আল আউদা হাসপাতালে চিকিৎসা সামগ্রী পৌঁছানোর অনুরোধ নাকচ করেছে। ডুজারিকের মতে, গত সপ্তাহে হাসপাতালে একটি আন্তর্জাতিক জরুরি মেডিকেল টিম মোতায়েনের 3 দফা প্রচেষ্টায় বাধা দিয়েছে ইসরায়েল। উত্তর গাজা 1 মাসেরও বেশি সময় ধরে সর্বাত্মক অবরোধের মুখে রয়েছে এবং সেখানকার লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধাপরাধ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শীর্ষ ইউরোপীয় কূটনীতিক ইসরায়েলের প্রতি ইউরোপীয় জোটের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেন, ইইউ এখনো পর্যন্ত ইসরায়েল সরকারকে যেকোনো অর্থবহ পরিণতি থেকে রক্ষা করে চলেছে। গাজা এবং লেবাননে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে বোরেল ইসরায়েল হতে আমদানি নিষিদ্ধ করা থেকে শুরু করে দখলদার সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করার প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি এই জোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও আহ্বান জানান। ইইউর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে। গাজা ও লেবাননে স্বাস্থ্যসেবা কর্মীদের উপর ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা কোনো আলোচনার বিষয়ে নয়, এটি মীমাংসিত। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তা দেখে বিস্মিত হয়েছেন মার্কিন সামরিক বাহিনীর জন্য অস্ত্র কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা। বিল লা প্লান্টে নামের এই কর্মকর্তা ওয়াশিংটনে নিউজ ওয়েবসাইট এক্সিওস আয়োজিত এক অনুষ্ঠানে বিস্ময় প্রকাশ করেন। গত 6 মাসে ইয়েমেনের সামরিক বাহিনীর গুণগত অভিযান পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিতান্তই বিস্মিত। বিল লা প্লান্টে আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী দিন দিন তাদের ভাণ্ডারে উন্নত মানের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিমা সরকারগুলো সবসময় নিজেদেরকে বাক স্বাধীনতার রক্ষক হিসেবে জাহির করছে, কিন্তু গাজা যুদ্ধ ইস্যুতে তাদের আসল চেহারা বের হয়ে এসেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। পশ্চিমা সরকারগুলো সবসময় নিজেদেরকে বাক স্বাধীনতার রক্ষক হিসেবে জাহির করছে। শুধু তাই নয়, বিশ্বের কোন দেশে কতটুকু বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেটা পরিমাপ করার দায়িত্বটাও স্বেচ্ছায় তারাই নিয়ে নিয়েছে। এটি এখন বিভিন্ন দেশের বিরুদ্ধে চাপ প্রয়োগের এক বড় হাতিয়ার। কোন দেশের উপর চাপ প্রয়োগের প্রয়োজন হলেই অন্য নানা ইস্যুর পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতাকে ইস্যু বানায় আমেরিকা ও ইউরোপ। কিন্তু গাজা যুদ্ধ বাক স্বাধীনতার বিষয়ে পশ্চিমাদের দাবির অসারতা সুস্পষ্ট করেছে। গত বছর গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ শুরুর পর বিশ্বের অনেক সাংবাদিক হামলাকারীদের সমালোচনা করেছেন, কিন্তু এসব সাংবাদিক বাক স্বাধীনতার দাবিদার দেশগুলোতেই মারাত্মক বাধার সম্মুখীন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভাইস নিউজের সাংবাদিক লাভা আরিয়ানের একটি কমেন্ট থেকে পরিস্থিতি আঁচ করা যায়। তিনি লিখেছেন, আমি আমার অনেক পশ্চিমা সহকর্মীর কাছ থেকে ব্যক্তিগতভাবে শুনেছি যে গাজার মানবিক সংকট সম্পর্কে টুইট করলেও তাদের চাকরি চলে যেতে পারে, তাই তারা নীরব রয়েছেন। গাজা ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করার কারণে পশ্চিমা দেশগুলোতে বহু সাংবাদিক চাকরি হারিয়েছেন। এরই মধ্যে বিখ্যাত সাময়িকী ই লাইফের
প্রধান সম্পাদক মাইকেল লাইজেন থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমসের ফটো সাংবাদিক হুসাম সালামকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করার দায়ে চাকুরিচ্যুত করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে গাজার সমর্থনে বিক্ষোভে নামেন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। এতে অনেক শিক্ষক কর্মচারীও যোগ দেন, কিন্তু তাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ওই বিক্ষোভের সময় ৩,০০০-এর বেশি শিক্ষার্থী এবং প্রায় ১০০ অধ্যাপককে পুলিশ ও নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছিল। এই ঘটনার পর ফিলিস্তিনকে সমর্থন করার অপরাধে বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র ও শিক্ষককে বরখাস্ত করার অনেক খবর এসেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৩ জন পরিচালককে জায়নবাদ বিরোধী বার্তা আদান প্রদানের অজুহাতে বরখাস্ত করা হয়। গাজা যুদ্ধ ইস্যুতে এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাক স্বাধীনতা লঙ্ঘনের ঘটনা ঘটে। এই বিশ্ববিদ্যালয়ের জিউস ভয়েস ফর পিস বা জেভিপি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বাক স্বাধীনতা ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ থেকে ওই অঞ্চলের শিল্প ও ক্রীড়া জগতের সেলিব্রিটিরাও রেহাই পাচ্ছেন না। শুধুমাত্র গাজার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে বিখ্যাত ফিল্ম সিরিজ স্ক্রিনের প্রধান অভিনেত্রী মেলিসা বারেরাকে ফিল্ম প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করার দায়ে ডাচ ফুটবলার আনোয়ার আল গাজীকে জার্মান মেইনজ ফুটবল ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। জার্মান ক্লাবের ওই সিদ্ধান্তের পর এই ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় বলেন, যা সঠিক তার পক্ষে দাঁড়ান, এমনকি আপনাকে যদি একা দাঁড়াতে হয় তবুও তাই করুন। এরপর স্টপ কিলিং হ্যাশট্যাগ দিয়ে আল গাজী আরো লিখেছেন, গাজার নিরপরাধ ও বিপন্ন মানুষগুলোর নরক যন্ত্রণার সঙ্গে তুলনা করলে আমার জীবিকা হারানোর ক্ষতি কিছুই নয়। গাজা ইস্যুতে ইউরোপ ও আমেরিকার আচরণ বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় লিবারেল ডেমোক্রেসির অক্ষমতার ইঙ্গিত দিচ্ছে। নিজের অশুভ স্বার্থ সামনে এলে পশ্চিমারা বাক স্বাধীনতা লঙ্ঘন করতে দ্বিধা যে করে না তার প্রমাণ এসব ঘটনা। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।